আজকে আমার যিনি অতিথি তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটি বহুমাত্রিক। তিনি একই সঙ্গে আমার শিক্ষক, আমার সহকর্মী এবং অবশ্যই আমার অভিভাবকও বটে। তাই বিশেষভাবে আজকের এই দিনটিতে আমি একটু আবেগতাড়িতই বটে। আমাদের আজকের এই অনুষ্ঠান সমৃদ্ধ হতে চলছে। আপনারা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের জেনে ভালো লাগবে যে আজ আমরা যাকে পেয়েছি তিনি একাধারে রসায়ন শাস্ত্রের সঙ্গে যেমন যুক্ত, শিক্ষকতা করছেন, অপরদিকে সাহিত্যের সঙ্গেও কিন্তু তার একটি যোগাযোগ রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের আলোচনা এগিয়ে যাবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং প্রথমেই আমি আজকে স্বাগত জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, মাননীয় শ্রী মৃন্ময় সাহা মহাশয়কে। মাস্টারমশাই, স্বাগত আপনাকে। দর্শকদের আমার নমস্কার। আজকে আমরা রসায়ন এবং সাহিত্য এবং অন্যান্য সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব এবং এমন সমস্ত বিষয় আমি আশা করছি আজকের এই আলোচনায় উঠে আসবে যা ছাত্রছাত্রী এবং অভিভাবিকা যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই বোধহয় একটু জেনে রাখা দরকার। প্রথমে আমি স্যারের কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব, স্যার, এই যে রসায়ন শাস্ত্র, সেটা তো সারা পৃথিবীতেই রয়েছে। এই যে রসায়ন শাস্ত্র প্রথম উৎপন্ন হলো, বিবর্তন হলো, সব বিষয়ে আমরা জানবো, কিন্তু প্রথম আমার যে প্রশ্নটা থাকবে যে এই রসায়ন শাস্ত্রের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগটা কিরকম, কিভাবে ভারতবর্ষে এর আগমন ঘটলো বা ভারতবর্ষের অবদানটাই বা কতটুকু রসায়ন শাস্ত্রের ক্ষেত্রে, এই বিষয়টি যদি একটু জানান। খুব ভালো প্রশ্ন করেছে সুমন। আসলে ভারতবর্ষের রসায়ন, যদি এই শীর্ষক নিয়ে আলোচনা শুরু করা যায়, তাহলে আমি প্রথমে আমার এই ভারতবর্ষের রসায়নটাকে আমি একটা জৈবিক সত্তা, আমরা জীবন্ত হিসেবে ধরব। তাহলে এই যে জীব, একটা জীবন্ত বিষয়, ঠিক কবে জন্ম হলো সেটা নিশ্চিতভাবে বলা মুশকিল। তবে এটা নিশ্চিত যে ওই সমুদ্র মন্থন, বিজ্ঞান নামক যে সমুদ্র, তার মন্থনে যে অমৃত উঠে আসে, আমাদের ভারতবর্ষের রসায়ন সেই অমৃতের একটা অংশ নিঃসন্দেহে পান করেছে বলেই চিরযৌবনা। তো এই যে চিরযৌবনা ভারত রসায়ন, তার একদম সূচনা লগ্নে, আমি একটু আগেই বললাম যে ঠিক কবে জন্ম হয়েছে সেটা নিশ্চিতভাবে বলাটা মুশকিল। যারা ইতিহাস নিয়ে কাজ করে তারা হয়তো বা বলতে পারবে, কিন্তু আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়। তবু তার কৈশোর জীবনে, আমরা যেমন কৈশোর বা আরো কৈশোরের আরো একটু আগের সময়, আমরা আমাদের যে সন্তানদের, তাদেরকে আমরা খেলতে দিই, কি দিই? পুতুল দিই, ডল বা খেলনা বাটি। তো এই খেলনা বাটি, এই যে জায়গাটাতে রান্না, রান্নার মধ্যে কিন্তু ডাইনামিসিটি আছে, কিছু একটা ক্রিয়েশন আছে। তাহলে আমাদের এই রসায়নটা ওই রান্না বাটির মতো। আচ্ছা, সেই সময়কালটাকে আমরা দর্শনের সময় বলতে পারি। দর্শন এবং বিজ্ঞান, এই দুটো বিষয়ের উদ্দেশ্য কিন্তু এক। ঠিক। দর্শন যুক্তির মাধ্যমে কোন একটা সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে, বিজ্ঞান সেই সত্যটাই প্রতিষ্ঠা করে বিজ্ঞান প্রমাণের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে। তো দর্শন এবং বিজ্ঞান দুজনেরই পথটা এক, লক্ষ্যটা এক, রাস্তাটা আলাদা, কিন্তু যে কোনো, পদ্ধতিটা আলাদা, কিন্তু যে কোনো বিজ্ঞানের আগের সূচনা লগ্ন কিন্তু দর্শন। দর্শন না থাকলে বিজ্ঞান আসতেই পারে না। তাহলে ভারতবর্ষের সে রসায়ন কিন্তু সেই দর্শন যুগ, আমরা যেটাকে বিজ্ঞানের কেমিস্ট্রির কৈশোর জীবন বললাম। তো সেখানে দার্শনিকরা কি খুঁজত? সূর্যের আলো পাথরের উপর পড়ত, তার প্রতিক্রিয়া এবং তার থেকে যে উদ্ভিদ, সেখান থেকে যে ভেষজ উৎপাদন, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। সেখান থেকে আমরা একটু পরিণত কৈশোরের দিক থেকে একটু যখন এগোলাম, তখন আমরা পেলাম আয়ুর্বেদ যুগ। প্রামাণ্য গ্রন্থ হিসেবে আমরা রসশাস্ত্র বলতে পারি, যে রসশাস্ত্রের মধ্যে ঔষধি রসায়ন আর সাধারণ রসায়নের একটা খুব মেল পাওয়া যায়। ঠিক তারপর আমরা যদি আরেকটু আগিয়ে যাই, আমরা পাবো বৈদিক যুগ। ঋগ্বেদ
জানি সম্বন্ধে আমাদের পবিত্র গ্রন্থগুলোর মধ্যে এক। ঋগ্বেদে আমরা কি পাই? রাসায়নিক বিক্রিয়া এবং তার মাধ্যমে বিভিন্ন যৌগ উৎপাদন সম্বন্ধে বেশ কিছু ধারণা পাওয়া যায়। আর একটু আগিয়ে গেলে অ্যালকেমিস্ট যুগ হয়। অ্যালকেমিস্টকে রসকারস বলা হয়, যেখানে বিজ্ঞানীরা কি করত? ওই ধাতু এবং খনিজগুলোর অনুসন্ধান করত, যেটা আমাদের আধুনিক রসায়নের ভিত্তি হিসেবে ধরতে পারি। আর একটু আগে গেলে আমাদের কি হয়? আমাদের মধ্যযুগ বলতে পারি। মধ্যযুগ কি হতো? তখন ওই রাজা বাদশাদের আমল। রাজা বাদশারা ওই তাদের রাজস্ব বা নান্দনিক বিষয়টাকে বাড়ান করার জন্য, যেমন গুণীজন, কবি, লেখক, শিল্পীদের স্থান দিত, ঠিক তিনি বিজ্ঞানের স্থান পেতে শুরু করে। অঙ্ক, রসায়ন, সঙ্গে ভৌত বিজ্ঞান, এগুলো সব স্থান পেতে শুরু করে। যে হিসেবে আমরা গুপ্ত বংশ, গুপ্ত সাম্রাজ্যটাকে আমরা স্বর্ণযুগ বলে থাকি। ঠিক তার আগে বা পরে নাগার্জুনার নাম শুনেছি আমরা, রাসা কারক তার গ্রন্থের নাম। সেখানে আমরা ওই ধাতু এবং ওষুধ রসায়ন সম্পর্কে বেশ কিছু ধারণা পাই। তারপর আমরা চলে আসলাম ইংরেজ আমল, আর একটু আগিয়ে গেলাম। ইংরেজ আমলে রসায়নটা প্রাতিষ্ঠানিক রূপ পেল। এতদিন পর্যন্ত ভাষা ফ্লোটিং ছিল, এবার সংগঠিত আকারে প্রথম আমরা পেলাম সেই জায়গাটাতে। সেখানে সেই যুগটাতে ভারতবর্ষের কিন্তু রসায়নের স্বর্ণযুগ বলা যেতেই পারে। রমন, সিভি রমন, তার বিখ্যাত আবিষ্কার যেটা ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা একই সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোকেই উন্নত করেছিল। ঠিক সেই সময় জগদীশচন্দ্র বোস তার উদ্ভিদ শারীরবিজ্ঞান যে আবিষ্কারটা যেমন জীবন বিজ্ঞানকে যেমন ভাবে সমৃদ্ধ করলো, ঠিক সে একইভাবে আমার রসায়নকে সমৃদ্ধ করেছে। সিভি রমনের কথা তোমাকে আমি বললাম। সিভি রমন তার বিখ্যাত রমন এফেক্টের জন্য 1930 সালে নোবেল পেয়েছে। তারপর আরেকটু এগিয়ে গেলে পরে আমরা পাবো হচ্ছে হরগোবিন্দ খোরানা, যেটা কি করলো? উনি ওই জেনেটিক কোড আবিষ্কার করলো। জেনেটিক কোড মানে করার ফলে সেখান থেকে যদি বলতে পারি আমরা মলিকুলার বায়োলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সূত্রপাত শুরু হয়। এরপর ইংরেজ আমলটা শেষ হয়ে যাওয়ার পর, মানে স্বাধীনতার আগের আমল থেকে পর স্বাধীনতার পর কি হলো? একই সঙ্গে দেবালয়ের মতো ভারতবর্ষের মধ্যে তৈরি হতে শুরু করলো বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ধরো CSIR, IIT, PIFR, এই যে প্রতিষ্ঠানগুলো, যার ফলে রসায়নটা অনেক অনেক গুণ বেড়ে গেল। প্রসঙ্গক্রমে যাদের নাম সবার মনে পড়বে, তোমারও নিশ্চয়ই মনে পড়বে, বিক্রম সারাভাই, মহাকাশ বিজ্ঞানের বিখ্যাত বিজ্ঞানী, সেখানে রসায়ন জুড়ে আছে। তারপর আর একটু এগিয়ে গেলে পরে আমরা পাবো হচ্ছে 1909 সাল, 2009 সাল আমরা পাচ্ছি রামচন্দ্রন বা এই ধরনের নাম, যে রাইবোজোমের গঠন আবিষ্কার করলো। রাইবোজোমের গঠন আবিষ্কার করার পর সে নোবেল পেয়েছিল কিন্তু। রামকৃষ্ণন। তারপর CNR রাও স্ট্রাকচারাল কেমিস্ট্রির উপর তার বিখ্যাত তার আবিষ্কার, যেটা সম্প্রতি সে ভারতরত্ন পেয়েছে। তার মানে কি? একটা ধারাবাহিক, কন্টিনিউয়াস, এই যে ধারাবাহিক জার্নি, যেটা কখনোই কিন্তু শেষ হয়নি, চলছে, অব্যাহত চলছে। যেটা আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে চিরযৌবনা, ঠিক এইভাবেই আমাদের ভারতবর্ষের রসায়নটা চলতেই থাকবে। শুরু হয়েছে, অনন্ত গতিতে চলতে থাকবে। তাহলে বিজ্ঞান একটা সংসার, সেই সংসারের আভ্যন্তরীণ বিষয়টা সামলাচ্ছে কে? রসায়ন, গৃহকর্ত্রীর ভূমিকায় থাকছে। বাইরের দিকটাকে সামলাচ্ছে ফিজিক্স, পদার্থবিদ্যা।